প্রাত্যহিকের মে মাসের দ্বিতীয় পক্ষকাল জুড়ে আজকের প্রথম চিঠি লিখছেন রীনা সামন্ত, বালিচক, পশ্চিম মেদিনীপুর থেকে। বর্ণ পরিচয়, তারপর প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ। এখান পর্যন্ত পাশ ফেল নেই। দৈনন্দিনের অভিজ্ঞতা নিংড়ে পাওয়ায় সমৃদ্ধ তারা। হাঁটতে শেখা সেই শিশুর বারবার পড়ে যাওয়াই তো তাকে উত্তরণের সাহস যোগায়, তাই না? বাছাই করা কটা বই মুখস্থ করে যে পাশ হয়, সে গৌণ হতে হতে আজ পণ্য হয়ে উঠছে। সদাই মনে করিয়ে দিচ্ছে, এত শিখিয়াছ এইটুকু শেখনি, কিসে করিয়া সে দুটো। জীবনে তথাকথিত সফল হওয়ার আশীর্বাদ আজন্ম মাথায় ছায়া ফেলে থাকে। মূল্যবোধ কোন অতলে তলিয়ে যায়। কিন্তু কাগুজে পাশ অনেক সময় ব্যক্তি মানুষের চৌহদ্দি রচনা করে। তাই সমাজ সংসারে অন্ধকার দূরীকরণে তার বিশেষ ভূমিকা নজর কাড়ে না। কিন্তু এখানেই তো নারীকে একটা পাশের পর আর একটা পাশ নিতে কি মেহনতটাই না করতে হয়। আবার এই পাশের বিহনে কত কিছু না ঘটে যায়। তবু এ সত্য, পাশ ফেল প্রাচীরের গা ঘেঁষে থাকাদের তফাৎ কতটুকু। আসলে জীবন একটা আশ্চর্য ম্যাজিকওয়ালা। তার একটা ম্যাজিক মিথ্যে হয়ে গেলে বাকি আর সব ম্যাজিকগুলো মিথ্যে হয়ে যায় না। সম্পর্কের মধ্যে শুধু নয়, যোগ্যতায়, যোগাযোগে, জনসংযোগ, কাজে, প্রতিভায়, সামাজিকতায়, বৃহত্তর ক্ষেত্রের জন্য বাঁচতে হবে, বাঁচতেই হবে। রীনা সামন্ত লিখলেন বালিচক, পশ্চিম মেদিনীপুর থেকে। ডক্টর সুদেব মাল, গ্রাম তিশা, পোস্ট খরসরাই, হুগলি থেকে লিখছেন এবারে চিঠি। ফেল, তাও আর পরপর দুবার। বাড়ির লোকেদের তো লজ্জায় মাথা হেঁট। দাদারা কেউ বিশ্বখ্যাত বৈজ্ঞানিক, কেউ বা বড় ডাক্তার। দাদাদের পয়সাতেই চলতো তার পড়াশোনা। কাজেই দাদারা চাইলেন কঠোর কৈফিয়ত। ফেল কেন? এদিকে ভাই তো অকুত ভয়ে, বেপরোয়া, দুঃসাহসী, সহজেই জানায় পাঠ্য বই পড়ায় তার মন নেই। গ্রাম থেকে শহরে পড়তে এসে ঘুরে বেড়ায় সে, মানুষ দেখে। পছন্দ ধুলো ভরা শহরের নোংরা পুরনো ঘিঞ্জে লোকালয়। ঘনিষ্ঠতা জন্মায় নিচের স্তরের দরিদ্র জীবনের সঙ্গে। ম্যাট্রিক ও আইএসসির প্রথম বিভাগে পাশ করা ছাত্রটি গণিত নিয়ে পড়ছিল কলকাতার নামকরা এক কলেজে। সে লক্ষ্য করল জটিলতার চুলচেরা নিয়ম আছে অঙ্কে, হয়তো জীবনেও। রসায়নের ক্লাস আর জীবনের ল্যাবরেটরিতে চলতে থাকলো এক্সপেরিমেন্ট। রহস্যময় জগতের হাজারো সংকেত মনের মধ্যে তার ঝিকমিকিয়ে উঠল। এদিকে দাদারা বন্ধ করে দেন ভাইয়ের পড়াশোনার খরচ। মায়ের মৃত্যু এবং সংসারের নিষ্ঠুর ঔদাসীন্য ও উপেক্ষায় সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে তার চরম আর্থিক সংকটে দিন কাটতে থাকে কলকাতার মেসে। ইতিমধ্যে এক পত্রিকার সহ সম্পাদক পদে সে আবেদন করে। আবার বন্ধুর প্রয়োজন বেশি বলে সেদিনের প্রতিযোগিতা থেকে সরে আসতে চেয়ে সৃষ্টি করেছিল উদারতার এক অনন্য নজির সেই ছেলেটি। তবে জীবন তার থেমে থাকেনি। বিএসসি পাশ না হলেও বন্ধুদের সঙ্গে বাজি ধরে লিখে ফেলেন গল্প অতসীমামি। এক লেখাতেই তার আবির্ভাব অভ্যর্থিত হল। সেদিন পারিবারিক স্বার্থপরতা ও আত্মকেন্দ্রিকতার মধ্যেও মুঙ্গেরে ভূমিকম্প বিধ্বস্ত স্বজনদের পাশে থেকে পরিচয় দিয়েছিলেন পরম সহৃদয়তার। একসময় বড়লোক দাদাদের কাছে বৃদ্ধ পিতা দায় হয়ে পড়লে নিজেই তার দায়িত্ব নেন। ভাইদের অনুচিত ব্যবহারে কষ্ট পেয়ে নিজের একখানা ঘরকেই পার্টিশন করে বাবাকে কাছে রাখেন। সেই সঙ্গে
খেটে খাওয়া সাধারণ মানুষের মুক্তির পথেও বিসর্জন দেন নিজের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য, আর গভীরতর সামাজিক দায়িত্ববোধের পরিচয় দিয়ে লেখেন, লেখনী ধারণ করেন তিনি, সৃষ্টি করেন জননী, দিবারাত্রির কাব্য, পদ্মা নদীর মাঝে পুতুল নাচের ইতিকথার মতো অনন্য সব জীবন সাহিত্য। কলেজের পরীক্ষায় পাশ না করেও তিনি হয়েছিলেন জনর হৃদয়ের আতিথ্যে উত্তীর্ণ, সফল। তিনি সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়। ডক্টর সুদেব মাল, গ্রাম তিশা, পোস্ট খড়সরাই, হুগলি থেকে লিখলেন। পূর্ব আশিস কুমার চিত্রকরের চিঠি, আমোদপুর, বীরভূম থেকে। ভূপেনবাবু অবসর নিলেন। মনে পড়ল প্রিয় মেধাবী ছাত্র মানবকে। দুস্থ পরিবারের এই ছাত্রটিকে কতভাবেই না সস্নেহে সাহায্য করেছেন। তাকে বড্ড দেখতে ইচ্ছে করে ভূপেনবাবুর। শহরে ঠিকানা খুঁজে একদিন তার অফিসে পৌঁছলেন। চেম্বারের বাইরে নেমপ্লেট দেখে গর্বে বুকটা ভরে উঠল। মানব দত্ত, ম্যানেজিং ডিরেক্টর। স্লিপ দিয়ে ঢুকলেন তিনি। চিনতে পেরেছে মানব, প্রণামও করল, কিন্তু কথাবার্তায় কেমন যেন আত্মম্ভরিতা, আচরণে উদ্ধত্ত। আত্মমর্যাদায় আঘাত লাগলো মানবের শেষ কথাটায়। যদি কোনো আর্থিক সাহায্য লাগে বলবেন স্যার। সেই শান্তশিষ্ট, নম্র, ভদ্র, বাধ্য ছেলেটিকে খুঁজেই পেলেন না আর। চেম্বারের বাইরে বেরিয়ে এলেন ভূপেনবাবু। মনটা ভারাক্রান্ত। 7-5 ভাবনায় একসময় মাথা ঘুরে পড়ে গেলেন ভূপেনবাবু। জ্ঞান যখন ফিরল, খাপড়ার চালা ঘরে তিনি শুয়ে আছেন। পায়ের কাছে বসে থাকা গালে খোঁচা খোঁচা দাড়ির যুবকের কাছ থেকে প্রশ্ন উড়ে এলো, স্যার এখন কেমন লাগছে? ভালো আছি, কিন্তু আমি এখানে কিভাবে এলাম? আর তুমি কে বাবা? ছেলেটি বলল, আমি আমি আপনার ছাত্র ভবা। এই কারখানায় কাজ করি। আমাদের এমডি তো সেই আমাদের স্কুলের মানব। আপনাকে অসুস্থ দেখে আপনাকে আমার এখানে নিয়ে এসেছি। সুস্থ না হওয়া পর্যন্ত আপনাকে ছাড়ছি না স্যার। কথায় কথায় অন্য স্যারেদেরও খবর নেয় ভাবা। স্মৃতির তল ঘেঁটে অনেক চেষ্টায় ভূপেনবাবু খুঁজে পেলেন সেই দর্পিণীত পড়ায় অমনোযোগী ফেলুরাম ভবাকে। কৃতজ্ঞতায় ভূপেনবাবুর চোখে জল, অন্তরে আফসোস বাক্য। এতদিনের লালিত অঙ্ক তার ভুল হয়ে গেল। ফেল ফেল ডাহা ফেল। আর ফেলুরাম হয়েও ভবা পাশ দিয়েছে মূল্যবোধের পরীক্ষায়। আশিস কুমার চিত্রকর, আমোদপুর, বীরভূম থেকে। চৈতালি মুখোপাধ্যায়, সাঁতরাগাছি, হাওড়া থেকে লিখছেন এবারের চিঠি। মনের অতলে মুক্ত খোঁজার মতো এবারেও তোমার বিষয় ভাবনায় উঠে এলো গ্রামের বন্ধু অনিমেষের কথা। অনিমেষ অল্প বয়সেই বাবা মাকে হারিয়েছিল। কোনো রকমে মাধ্যমিকটা 3rd ডিভিশনে পাশ করে দাদাদের সংসারের জোয়াল টানছিল সে। উদয়াস্ত পরিশ্রম, হাড় ভাঙা খাটুনি, তার রোজগার নেই যে, খাটতে তো হবেই। অথচ দুপুরের পাতে দুমুঠো ভাত বেশি চাইলেই বৌদিদের গঞ্জনা, গালমন্দ একদিন সহ্য করতে পারেনি। প্রতিবাদী হয়ে রাগের মাথায় রবি ঠাকুরের মাধর মতো করেই বলে উঠেছিল, আমি বিদায় নিলাম কাজে, অপমানের অন্ন আমার সহ্য হবে না যে। সেই শেষ
আর তাকে গ্রামে কেউ কখনো দেখেনি। বাড়ি ছেড়ে অজানার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিল অনিমেষ। তারপর ট্রেনে চেপে এক অজানা স্টেশনে নামল। রাত তখন অনেক। খিদে, তেষ্টা, রাগ, অপমান সব মিলেমিশে তাকে ক্রমশ হিংস্র করে তুলেছে। তখন আত্মহত্যার পথ তার একমাত্র রাস্তা, এমন কঠিন সিদ্ধান্ত সে নিয়েই ফেলল। মনকে প্রস্তুত করল ভোরের আলো ফোটার আগেই, হ্যাঁ, ভোরের আলো ফোটার আগেই করতেই হবে তাকে। নেমে পড়ল সে রেল লাইনে। লাইন ধরে হাসছে। কানে ভেসে আসছে হাওড়াগামী সম্বলপুর এক্সপ্রেস 4 নম্বর প্ল্যাটফর্মে আসছে। অনিমেষ প্রস্তুত। রেল লাইন তাকে ডাকছে। হ্যাঁ, এখন, এবার। হঠাৎ থমকে গেল। এ কি, রেল লাইনের ফিশ প্লেট খুলে পাশে পড়ে আছে। আর দেরি করেনি সে। বিপদের আশঙ্কা করে কোমরের গামছাখানা খুলে পতাকার মতো প্রাণপণে নাড়াচ্ছে। নিজের জীবনকে বাজি রেখে সে নেমে পড়েছে এক ট্রেন ভর্তি যাত্রীদের প্রাণ বাঁচানোর তাগিদে। চোখ বন্ধ, কানে আসছে ট্রেনের গর্জন। হঠাৎই বিকট আওয়াজ। ট্রেন থামল। নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না অনিমেষ। ততক্ষণে হই হই পড়ে গেছে। ড্রাইভার, রেলের কর্মচারী থেকে যাত্রী সাধারণ, সবার মধ্যেই হই হই, ব্যস্ততা। অনিমেষ পেরেছে। ব্যর্থ অসফল জীবন তাকে এক ট্রেন ভর্তি যাত্রীদের জীবন রক্ষার কাণ্ডারি করেছে। সে নিজেকে বিশ্বাস করতে পারছে না। মাত্র কয়েক মিনিট আগেই সে নিজেকে শেষ করে দিতে যাচ্ছিল, অথচ এখন সে সফল রেলকর্মী। যদিও তার জন্মভিটে গ্রাম আজও জানে হয়তোবা সে মরেই গেছে। অসফলতার সমস্ত বাধা সরিয়ে আজ সে দেশের এক সাহসীর সম্মানে ভূষিত। চৈতালি মুখোপাধ্যায়, সাঁতরাগাছি, হাওড়া থেকে। অন্বেষাতা, নবগ্রাম, হুগলি থেকে লিখছেন এবারের চিঠি। জীবনে প্রথম মাতৃত্বের স্বাদ শ্যামলী যখন পেল, তখন তার বয়স কত আর হবে, 20-22 বছর। ছোট বয়সে অনেক কিছু না পাওয়ার পর এখন সে স্বামী, ঘর সবই পেয়েছে। অপর্যাপ্ত না হলেও অভাব নেই। সরল সাদামাটা মানুষটিকে নিয়েও সে তৃপ্ত। তাই এ সংসারে পুত্রের আগমনে তার জীবনে বয়ে এলো রোমাঞ্চের ধারা। নীরবেই অনুভব করতে পারত এক গড় বিনিময়ের স্বাদ। কিন্তু এ কি হলো? ছেলে আশিস যত বড় হয় ততই তার আচরণে অস্বাভাবিকতা ফুটে উঠতে থাকে। পরিজনদের কাছে প্রথমে কিছু বিস্ময়, নিন্দা, শেষে তারা তাকে পাগল বলে ঘোষণা করে দিল। সহ্য করতে পারত না শ্যামলী। রাত্রে আশিস ঘুমিয়ে গেলে তার দিকে এক দৃষ্টি চেয়ে বসে থাকত সে। বাড়ির চরম বাধা, অনিচ্ছা ও আপত্তি সত্ত্বেও শুরু হলো তার চিকিৎসা। নিজের কোনো আয় নেই, স্বামীর আয়ও তেমন নয়। তবুও শুরু হলো। প্রথমে স্থানীয়ভাবে, তারপর জেলা শহরে, পরে এমনকি অন্য রাজ্যের হাসপাতাল হয়ে এসে পৌঁছল কলকাতার নামী হাসপাতালে। সে এক কঠিন লড়াই। বছরের পর বছর দীর্ঘ চিকিৎসা চলছে। তবুও সে শান্ত, অটল। আত্মীয়, পরিবেশ, পরিজনদের কাছ থেকে অবজ্ঞাসূচক মন্তব্যকে উপেক্ষা করে শ্যামলীর নীরব সাধনা। নানা জনের নানা ব্যঙ্গাত্মক কথা। তবু তার মাঝেও ধীরে ধীরে সে অনুভব করে তার ছেলের আচরণে বদল ঘটছে। এক্কা দোক্কা করে আশিস 10ম শ্রেণীর ছাত্র। এখন সে অনেক শান্ত, অনেক স্থিতধী। চমক ঘটালো মাধ্যমিক পরীক্ষার ফলাফলে। আশাতীত নম্বর নিয়ে প্রথম বিভাগে পাশ করেছে সে ছেলে। চমকে উঠল সকলে। অনেকে তো বিশ্বাসই করতে চায়নি।
উচ্ছ্বসিত খুশি হলেও শ্যামলী নীরব। কয়েকদিন পরেই একটা চিঠি পেয়ে চমকে গেল সে। একটি ব্যাংকের অফিসার্স ক্লাব কিছু সফল মায়েদের পুরস্কৃত করবে, তালিকায় তার নাম প্রথম। বর্ধমান শহরের পুরস্কার মঞ্চ প্রথমে তার উচ্ছ্বসিত প্রশংসা করার পর হাতে তুলে দিল পুরস্কার সামগ্রী। তখন আর নিজেকে ধরে রাখতে পারেনি, আশিসকে ধরে কাঁদছে কাঁদছে। অস্ফুট স্বরে মুখ থেকে বেরিয়ে এলো, জানি না ঈশ্বর, আমি পাস না ফেল, জানি না। লিখলেন অন্বেষা তা, নবগ্রাম, হুগলি থেকে।